আচ্ছা, আমরা যে পর্যন্ত ছিলাম আমরা ছিলাম তোমার একটা থ্রি সেগমেন্টের পাইপলাইনিং এর মাধ্যমে কিভাবে তোমার এই একটা ইকুয়েশনটা সলভ করা যেত। সেক্ষেত্রে আমরা বলছিলাম যে স্পেস আর টাইম ডায়াগ্রাম যেটা এটা আঁকার জন্য আমাদের এই যে ক্লক পালস এখানে যতটা লাগতেছে, এখানে 1 থেকে 9 পর্যন্ত আমরা সেম এইভাবে ক্লক পালস 1 থেকে 9 পর্যন্ত দিয়ে দিব, ঠিক আছে। আর আমাদের টোটাল টাস্ক কতটা, মানে এই কাজটা করতে টোটাল কতটা টাস্ক লাগছে দেখো, এখানে T1 T2 T3 এগুলো মানে হচ্ছে যে এখানে মানে আমাদের এই যে প্রতিবার কয়টা স্টেপে কাজ হয়েছে, ঠিক আছে, প্রতিবার সেগুলো এখানে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এইভাবে আসলে তোমার কি করা হয়েছে, এই টাইম স্পেস ডায়াগ্রামটা আঁকা হয়েছে, ঠিক আছে। যেহেতু এখানে তোমার এখানে কিন্তু 4টা সেগমেন্টের কথা বলা, কিন্তু আমাদের কিন্তু আবার 4টা সেগমেন্ট না, এটা খেয়াল রাখবো। আমাদের কিন্তু 3টা সেগমেন্ট হলে 3টা জন্য 3টা আসবো, 4টা জন্য 4টা হলে 4টা আসবো, এরকম এখানে সেগমেন্ট সংখ্যা কমবে পাবে। তুমি এখানে ক্লক পালস তুমি মনে করে এখানে 1 2 3 এগুলো দিয়ে যাবা, দিয়ে গেলে যে পর্যন্ত শেষ হয় আর কি, সোজা কথা কার্যগুলো, এই হচ্ছে কথা। এগুলো কোথেকে আসবে, T1 গুলো এগুলো যে দেখো তোমার এখানে এগুলো দেখলে বুঝতে পারবা। আর A1 থেকে A7 পর্যন্ত মানে হচ্ছে কত, তাহলে হচ্ছে কত 8টা ঘর আর কি। এইভাবে কাজগুলো প্রতিবার হচ্ছে, এই কাজগুলো তোমরা দিবা। আর এখন থেকে আর কি ছিল কত হচ্ছে, এখান থেকে তার মানে তেমন কিছু দেখি নাই আমরা। স্যার কথা বুঝে যাচ্ছে না স্যার। বললাম যে এখান থেকে স্যার পাইপলাইনিং লাস্টে কিছু বুঝি নাই স্যার। না, বললাম যে আমাদের আগে এটা কি বলছেন স্যার, কিছুই বুঝো না। হ্যালো, তোমরা এই কথা শুনতেছো, এখন শুনতেছো আমার কথা? হ্যালো, আচ্ছা কেউ রেসপন্স করো, কেউ শুনলে রেসপন্স করো, না শুনলেও বলো শুনতেছো কি শুনতেছো না। কথা ক্লিয়ার আসতেছে? কথা ক্লিয়ার না স্যার। কথা ক্লিয়ার না মানে আজকে নেটের তো সমস্যা, আজকে হইতে হইলো সমস্যাটা। জি স্যার। স্যার এখন ক্লিয়ার শোনা যায় স্যার, এখন শোনো, এখন আমরা ক্লিয়ার তো শোনা যায়, এখন শোনা যাইতেছে স্যার। স্যার পাইপলাইনে স্যার কি বলেন কিছু বুঝি নাই স্যার, রেকর্ডিং শোনা যায় না পাইপলাইনের ব্যাপারে যে বলছেন। পাইপলাইনিং এ যেটা বলছি সেটা হচ্ছে আমাদের পাইপলাইনিং থেকে আমরা যে থ্রি সেগমেন্ট দিয়ে যে ম্যাপটা আমরা, হ্যাঁ, এটা তোমরা ভালো প্র্যাকটিস করো সেটা জি বলছি। স্যার এখন জি স্যার এখন শোনা যায় স্যার। ঠিক আছে, এটা ভালোভাবে প্র্যাকটিস করো। তো এটার এগেইনস্টে মানে যে আমাদের যেটা থ্রি সেগমেন্টের জন্য একটা পাইপলাইন, তাই না? এখন এটা তোমার দেখো এখানে কিন্তু R1 R2 R3 R4 5টা রেজিস্টার দরকার হচ্ছে তখন আমাদের এই কাজগুলো করার জন্য, ঠিক আছে। এই এগেইনস্টে আমাদের একটা টাইম স্পেস ডায়াগ্রাম আঁকতে হবে, ঠিক আছে, স্পেস টাইম ডায়াগ্রাম ফর পাইপলাইনিং। যেহেতু আমাদের এখানে 9টা সাইকেলের টোটাল কাজটা শেষ হয়েছে, এই জন্য এখানে আমরা কিন্তু এখানে 1 থেকে 9 পর্যন্ত দিব, কিন্তু এখানে আমাদের 4টা সেগমেন্টের জন্য আঁকা, তো আমাদের কিন্তু 3টা সেগমেন্টের জন্য, আমাদের 3টা সেগমেন্টে কাজ শেষ হয়ে গেছিল, সো আমরা 3টা দিয়ে 3টা আঁকবো, বুঝছো? এই হচ্ছে কথা। আর তোমার এখান থেকে আর অন্য কোনো টপিক তোমার ইম্পর্টেন্ট আর কিছু নাই এই পাইপলাইনিং থেকে, এখান থেকে আর নাই আমাদের। আর প্যারালাল প্রসেসিং থেকে কি ছিল, প্যারালাল আপনি কি স্যার ম্যাথ গুলো করাইছিলেন স্যার পাইপলাইনিং এর? পাইপলাইনিং এর ম্যাথটা আমরা ক্লাসে দেখছিলাম, ওটা ক্লাসে দেখছিলাম ওদিন। এটা তো সিম্পল ছিল, পাইপলাইনিং এর এই ম্যাথটা তো একদম সিম্পল ছিল। মানে প্রতিবার তোমার কি হইতেছিল, মানে প্রতিবার নতুন দুটা করে ডাটা রেজিস্টারে লোড হইতেছিল আর এদিকে অপারেশনটা প্যারালালি চলতেছিল, ঠিক আছে। এই সিম্পল একটা যে ইকুয়েশন দেওয়া ছিল, যেরকম একটা ইকুয়েশন দেওয়া থাকবে a ইনটু b প্লাস c, এটা হচ্ছে যে কয়বার লুপ চলবে এটা লুপের উপর ভিত্তি করে, যেটা i ইকুয়াল টু 1 থেকে 7 পর্যন্ত চলবে, ঠিক আছে। এটুকু ছিল কাজ। তো এই 7বার লুপ ঘোরার জন্য কি হবে, আমাকে যতবার সাইকেলটা ঘুরবে প্রতিবার নতুন করে একটা করে ভ্যালু আসবে। যখন প্রথম সাইকেল তখন জন্য a1b1, a1b1 যখন আবার সামনে চলে যাবে পরের রেজিস্টারের জন্য, এরপর আবার a2b2 লোড হবে, কিভাবে কাজগুলো করতেছে। এটা ক্লাসে দেখছিলাম, তুমি ভিডিও ক্লাস ভিডিও দেখলে বুঝতে পারবে। আর এরপরে কিছু
বলছিলাম যে তোমাদের ওই সিপিইউ যেটা হচ্ছে অ্যাক্সেস টাইম যেটা, এটা বলছিলাম না, অ্যাক্সেস টাইম যেটা ম্যাথ দেখাইছিলাম, ওটা কোন চ্যাপ্টারে ছিল জানি এটা? কোন চ্যাপ্টার ছিল? যেরকম একটা ম্যাথ আমরা দেখাইছিলাম অ্যাক্সেস টাইম, মনে আছে কিনা কারো? দেখো এটা হচ্ছে তোমাদের চ্যাপ্টার কততে, আমার ঠিক স্যার কোনটা স্যার? এই যে এই ম্যাথটা, এই যে সূত্রটা হচ্ছে এটা, আসলে এক্স্যাক্টলি এটা হচ্ছে সূত্রটা, ঠিক আছে? সিপিইউ অ্যাক্সেস টাইম, অ্যাক্সেস টাইম টি ইকুয়াল টু হচ্ছে তোমার হিট রেশিও এইচ, তার সাথে হচ্ছে ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম প্লাস 1 মাইনাস হিট রেশিও ইনটু ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম প্লাস মেইন মেমোরির অ্যাক্সেস টাইম। এটা হচ্ছে তোমার টোটাল সূত্রটা। এই সূত্রটা দেখো তোমরা, সিপিইউ অ্যাক্সেস টাইম তোমাদের পরীক্ষার হলে তোমাদের হিট রেশিও বলা থাকবে, তারপর হচ্ছে সিপিইউ ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম বলা থাকবে, আর হচ্ছে মেইন মেমোরির অ্যাক্সেস টাইম বলা থাকবে। তখন তোমার বের করতে বলবো যে সিপিইউর এভারেজ অ্যাক্সেস টাইম কত। সূত্রটা আর কিছুই না, টি ইকুয়াল টু কি হবে, এইচটিসি প্লাস 1 মাইনাস এইচ ইনটু টিসি প্লাস টিএম। এখন এইচ কিভাবে ক্যালকুলেট করে, এটা তোমার মনে করো এইচ এর ভ্যালু বলা থাকবে, ধরো 80% বলা থাকবে, তাহলে বলো তো তাহলে এইচ এর ভ্যালুটা কত? 80% বসাতে পারবে না, কত বসাইবা? 80 কে ভাগ দিবা 100 দিয়ে, তার মানে কত? 0.80। হ্যাঁ, তখন সেটা বাদ দিবা কার থেকে? 1 থেকে বাদ দিয়ে দিবা, ঠিক আছে? এই হচ্ছে কথা। 1 থেকে বাদ দিয়ে দিলে আমাদের এখান থেকে কি বের হয়ে যাবে? আমাদের এই যে এটুকুর ভ্যালু বের হয়ে যাবে। স্যার আমাদের 80% এর মানটা বসাইতে হবে। হ্যাঁ, জাস্ট খালি তুমি এইচ এর জায়গায় 80% না বসাবে কত? 0.8 বসাইবা, কথা বুঝতো? আর এখান থেকে তো এই টাইম আর এই টাইমটা তো তোমার দেওয়াই থাকবে পরীক্ষায়, ঠিক আছে? এটা হচ্ছে যে সিপিসি মানে হচ্ছে তোমার ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম, আর এটা হচ্ছে মেইন মেমোরির অ্যাক্সেস টাইম। এটা বলা থাকবে পরীক্ষা, জাস্ট তুমি সূত্র বসালে তুমি কাজ করতে পারবে। এই গেল একটা ম্যাথ, এভারেজ অ্যাক্সেস টাইমের ম্যাথ গুলো এটা। তারপরে তোমার আমরা আরো যেটা সিগমেন্টের কথা তো বললাম, আর এর আগে তো আমরা যে 18 to 8 ওমেগা, এটা মাল্টিপল জিরো টাইমস হয়ে গেছে আমাদের। এই যে মাল্টিপল একটা জিনিস ছিল না, যে এই জিনিসটা, এই যে এটা কিন্তু আমরা দেখছিলাম জি স্যার। 18 to 8 ওমেগা সুইচিং মেথড, যেটা এটা কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করবে, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। আমরা একটা পাথর দেখছিলাম যে যদি কোশ্চেনে কিরকম থাকবে যে ড্র ইট ইনটু 8 ওমেগা হ্যাঁ সুইচিং পরীক্ষা বলা থাকতে পারে যে ড্রয়ে 18 to 8 ওমেগা সুইচিং নেটওয়ার্ক, এবং স্যার বলবে হ্যাঁ বলো। 2 ইনটু 3 বা এরকম কি ডিফারেন্স থাকতে পারে ইনপুট আউটপুটে? এখন তোমার হ্যাঁ মানে ডিফারেন্স এটাই থাকবে, বলবে এটা তো ডিজাইন করা সবার জন্য কমন, মানে এটা সবারই ডিজাইন করতে হবে। করার পরে এখন পরীক্ষায় মনে করো যে কোনো একটা ভ্যালু বলে দিবে যে এখান থেকে এখানে দেখাও পাঠা। তো যেমন বাই ডিফল্ট তোমার যদি আমি বলি যে বলে দিতে পারে যে 4 থেকে তোমার এটার ভ্যালু কত, 1 2, মনে করো 4 থেকে 2 তে যাওয়ার পাঠটা দেখায়। তো তখন তুমি এই পাঠটা দেখাই দিবা পরীক্ষার হলে, যে বলছিলাম যেটা মার্ক করে 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 যেরকম তুমি দেখাই দিতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এটা কিভাবে জি রাখতে স্যার বুঝতে পারছি। তো কোড ব্যাখ্যা যেটা বলবা কি, আমরা সবসময় কি উপরেরটাতে 0 ধরি, নিচেরটাতে 1 ধরি স্টেটের ক্ষেত্রে। তো 4 থেকে যখন এই পর্যন্ত আসলে আমার চাইতে হবে আসলে কোন জায়গায়, যে বলছি 2 তে যাইতে হবে, তাহলে এটা ইনিশিয়ালি কত আছে, লেফট মোর বিট 0, তার মানে আমি 0 দিয়ে বের হইতে হবে। তো 0 থাকে কোন জায়গায়? সবসময় উপরে থাকে না 0? তাহলে আমার এখান থেকে কই যেতে হবে? এই যে 0 তে যেতে, তোমরা দেখতেছো কিনা আমি জানি না, খেয়াল করে দেখো আমার এই জি উপরে। স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমি যেহেতু আমার এই যে আমি সবসময় আউটপুট বিট কোনটা সেটার উপর ভিত্তি করে আমি আগাবো। যেহেতু আমার লেফট মোস্ট 0, তার মানে আমি যেহেতু আমি 1 ছিলাম, নেওয়া যায় তবে 0 দিয়ে, 0 দিয়ে গেলে তুমি এই পর্যন্ত আসছো। তা আশা করি তুমি আবার দেখবা যে আসলে আমি আমার পরের বিট কত, পরের বিট 1। তো আমি চাই তুমি কি করতে হবে, আমার এই যে নিচে নামে আসতে হবে এখানে 1, তো 1 দিয়ে বের হয়ে তো তুমি এদিকে এই পর্যন্ত চলে আসতে পারছো। তারপর বলছে এরপরটা কত, 0, তো 0 মানে কি 0 দিয়ে তুমি ডিরেক্ট বের হয়ে গেছে। এই পরীক্ষা হলে যে এরকম একটা পাথ, তুমি এরকম তোমার কি করতে হবে, অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিবা। এটা টোটালটা আকার করে যেই পার্টটা চাইবে সেই পার্টটা তুমি অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিবা। তারা বুঝতে পারছো? জি আচ্ছা ঠিক আছে, তাহলে জি এটা স্যার। এটা গেল মাল্টিপল থেকে আরেকটা বুকের টপিক গেল। আর তারপরে তোমার তো ওই যে হিট রেশিওটা তো বললাম, এভারেজ অ্যাক্সেস টাইম বের করা যেটা, ঠিক আছে?
আর মোটামুটি এগুলো তোমাদের পরীক্ষাতে ইম্পর্টেন্ট ছিল টপিকস, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। আর আরেকটা টপিক আছে সেটা হচ্ছে ডিএমএ, ডাইরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেটা সেটা নিয়ে আজকে আমরা একটু ওভারভিউ করি। স্যার ইনপুট আউটপুট রেফারেন্স যে চ্যাপ্টারটা আছে ওটার মধ্যে কি শুধু ডিএমএ পড়লে হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, শুধু ডিএমএ করলে হবে, এখান থেকে ডিএমএ করলে হবে। শর্ট টাইম আর তোমাদের আর কি বলবো, বলে দিলাম তোমরা ডিএমএ করে শুধু এটাই কাজে দিবে। এখন কথা হচ্ছে যে আসলে ইনপুট আউটপুট প্রসেসরের চ্যাপ্টারে আসলে আমরা আসলে এখানে এক্স্যাক্টলি কি দেখার জন্য, ইনপুট আউটপুট প্রসেসর মানে কি আসলে, মানে আমাদের কম্পিউটার সিপিইউ যখন কাজ করে তখন তো তার বাইরে থেকে কিছু ডাটা নেওয়া লাগে, মানে পেরিফেরাল আদার যেসব ডিভাইস থাকে তাদের কাছ থেকে তাদেরকে কিছু ইনপুট নেওয়া লাগে বা তাদের কিছু আউটপুট নেওয়া লাগে। তো এই ধরনের কাজগুলো করার সময় আসলে দেখা যায় যে তোমার সিপিইউ নানান ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো যাই হোক, এই সমস্যাগুলোর সম্মুখীন হয় এগুলো হচ্ছে বিভিন্ন ক্রাইটেরিয়ার মাধ্যমে আসলে সিপিইউ কি করতো, তোমার এই ব্যাপারগুলো হ্যান্ডেল করতে। তো এই ধরনের 3 ধরনের মেকানিজম আছে যে আসলে কিভাবে তোমার পেরিফেরাল ডিভাইস থেকে ডাটাগুলো তোমার আসলে কম্পিউটার রিসিভ করে। এর ভিতরে তোমার, আমরা যদি চ্যাপ্টারটার প্রথম দিকে যাই তাহলে দেখতে পারবো কেন আমরা ডিএনএ টা করবো। দেখো, তো এই যে ডাটাটা ট্রান্সফার হয় পেরিফেরাল ডিভাইস থেকে কম্পিউটারে বা সিপিইউর কাছে, তো এখানে 3 ধরনের মোডে আসলে ট্রান্সফারটা হয়। স্লাইডটা দেখতেছো সবাই, মোড অফ ট্রান্সফার। জি স্যার। আচ্ছা, জি স্যার। এই 3 পদ্ধতিতে আসলে পেরিফেরাল ডিভাইস থেকে তোমার সিপিইউর কাছে ডাটাগুলো আসলে যায় প্রসেসিং এর জন্য। কি কি? একটা হচ্ছে প্রোগ্রামড ইনপুট আউটপুট, একটা হচ্ছে ইন্টারাপ্ট ইনিশিয়েটেড ইনপুট আউটপুট, আর একটা হচ্ছে ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। এই 3 ধরনের ক্রাইটেরিয়ার ভিতরে আমরা শুধুমাত্র করব ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস। কেন বলবো? কারণ এটা ভালো। এটা কেন ভালো, বাকিগুলোর অসুবিধা কি সেটা চলো একটু হালকা ওভারভিউ করি। যেমন হচ্ছে প্রোগ্রামড ইনপুট আউটপুট, যেটা এই ট্রান্সফার মোডে কি হয়, আসলে সমস্যাটা কি হয়। এই মোডে যখন তোমার পেরিফেরাল ডিভাইস গুলো ডাটা ট্রান্সফার করে তখন সে কি করে, বারবার সিপিইউ কি করে চেক করতে থাকে যে এই পেরিফেরাল ডিভাইসটা এখন রেডি কিনা, ডিভাইস সিস্টেমটা কি রেডি কিনা। মানে প্রতিবারই যখন সে নতুন করে ডাটা নিবে সে প্রতিবারই একটা চেকিং স্টেটে যায় যে আমার আসলে এখন এই ডিভাইসটা রেডি কিনা, ওই জিনিসটা রেডি কিনা, এটা রেডি কিনা, ওটা, মানে এরকম করতে করতে সিপিইউ একটা মোস্ট অফ দ্য টাইম তোমার একটা আইডল স্টেট হয়। কারণ আমাদের পেরিফেরাল ডিভাইস গুলো কিন্তু সবসময় ইনপুট আউটপুট অপারেশন থাকে না, আরো নানান ধরনের অনেক কাজের সাথে কিন্তু জড়িত থাকে। এই কারণে কিন্তু দেখা যায় কি, যখনই তোমার সিপিইউ ধরে একটা কাজের জন্য তোমার এই পেরিফেরাল ডিভাইসটাকে কল করবে ডাটা ট্রান্সফারের জন্য, তখন দেখবে এটা আসলে তোমার বিজি ওই মুহূর্তে, মানে এটা অ্যাভেলেবেল না। তার মানে যখন এই ধরনের ব্যাপারগুলোর সম্মুখীন হয়, তো সিপিইউ তার বাকি কাজকর্ম ফালায় যখন বারবার চেক করে যে এটা অ্যাভেলেবেল কিনা, ওটা অ্যাভেলেবেল কিনা, তখন দেখা যায় কি মোস্ট অফ দ্য টাইম সিপিইউ তোমার আইডল থাকতেছে, এতে কি হইতেছে, এটার এফিসিয়েন্সি কমতেছে। তার মানে এটা একটা মেজর একটা সমস্যা প্রোগ্রামিং ইনপুট আউটপুট ট্রান্সফার মোডের ক্ষেত্রে। তাহলে চলো সেকেন্ডার ক্ষেত্রে কি প্রবলেম, যে ইন্টারাপ্টেড ইনিশিয়েটেড যে ইনপুট আউটপুটটা, এই ক্ষেত্রে কি হয়, ইন্টারাপ্ট সম্পর্কে তোমরা যদি আসলে জানি না, জানো কিনা অপারেটিং সিস্টেম কোর্স করলে জানতে পারতা। ইন্টারাপ্ট হচ্ছে একটা বিশেষ ধরনের, মানে হচ্ছে কি সিপিইউ কল আর কি, যেটা করলে মানে সিপিইউ এই কলের সাড়া দিতে পারতো। মানে ইন্টারাপ্ট হচ্ছে এমন, ইন্টারাপ্টে কিছু ভ্যালু থাকে, মানে পেরিফেরাল ডিভাইসের যদি ইন্টারাপ্ট যদি কল হয় সিপিইউ তে, তাহলে সিপিইউ যদি একটা বিজি, মানে একটা ইম্পর্টেন্ট কাজে বিজিও থাকে, তখন সেটাকে সে কি করে, স্টপ রেখে পজ করে তাকে এই পেরিফেরাল ডিভাইসের যে ইন্টারাপ্ট কল হয় সেখানে তাকে চলে যেতে হয়। মানে ব্যাপারটা কি বুঝাতে পারছি কিনা, মানে ধরো বসের কলের মতো আর কি, মানে এখন তুমি যতই বিজি থাকো না কেন তোমাকে এখন সেই কল রিসিভ করতে হবে, এরকম আর কি। তো ইন্টারাপ্ট ইনিশিয়েটেড কলে কি হয়, যখন তোমার কোনো পেরিফেরাল ডিভাইস এই ইন্টারাপ্টের মাধ্যমে কল করে, তখন দেখা যায় সিপিইউ তার এক্সিস্টিং যে সাইকেল গুলো বা কাজগুলো আছে সেগুলোকে সে পজ করে দিয়ে বা স্ট্যাকে রেখে তারপর সে কি করে এই ইন্টারাপ্টে সাড়া দেয়। যার কারণে কি হইতেছে, সেখানে তোমার একটা প্রসেসে তোমার ঝামেলা হইতেছে, কাজটা মাঝপথে আটকে গেল, তো এটা একটা সমস্যা। তো এই ধরনের সমস্যাগুলো, যে এই 2 ধরনের ডাটা ট্রান্সফার মধ্যে ক্ষেত্রে আমরা যেটা দেখলাম যে সিপিইউ আসলে এখানে জড়িত, মানে সিপিইউ কে এখানে ফিল্ডে কাজ করতে হইতেছে, মানে সে একটা ডাটা আসবে তার কাছে, সেটার জন্য তাকে আসলে খুঁজতে হইতেছে যে পেরিফেরাল ডিভাইস রেডি কিনা, বা তাকে সাড়া দেওয়া লাগতেছে। তো এই ব্যাপারগুলো এরকম হয় যদি, যে না আসলে সিপিইউ কার আমরা ইনভলভই করবো না এই বিষয়ে, যে না তার এত ঝামেলা তোমার দরকার নেই, আমরা যখন একদম রেডি থাকবে কিছু তোমার কাছে পাঠাই দিলে ডিরেক্ট তখন পাঠাবো, আর না হলে তোমার এইসব
ছোট কাজে জড়ানোর দরকার নেই। তো এই ঝামেলাটা আসলে কে সলভ করে দিল? ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস যে সে। তো সেই ক্ষেত্রে ডাটা ট্রান্সফার মোডের জন্য তোমার এই সিপিইউর উপর আর ডিরেক্টলি তোমার ডিপেন্ডেন্ট হতে হয় না। তো ডিএমএ যে ডিএমএ মেমোরি অ্যাক্সেস যেটা, এটা কি করে? ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে এই টোটাল পেরিফেরাল ডিভাইস গুলোকে কন্ট্রোল করে। তার কাছে কোনো পেরিফেরাল ডিভাইস যদি রিকোয়েস্ট করে, তখন সে দেখে যে আসলে এটা প্রায়োরিটিটা কেমন। এটা কি সিপিইউ কে ইন্টারাপ্ট করার মতো কোনো পেরিফেরাল কল, নাকি কোনো নরমাল কোনো মেমোরি অ্যাক্সেস? এই ব্যাপারগুলো সে কি করে প্রায়োরিটি ভিত্তিতে সে এই ডিএমএ কন্ট্রোলারের মাধ্যমে কন্ট্রোল করে। তো ডিএমএ কন্ট্রোলারে পরীক্ষা হলে তোমাদের প্রশ্ন কেমন থাকতে পারে? পরীক্ষা হলে বলতে পারে যে তোমাদের একটা ডিএমএ কন্ট্রোলারের যে ব্লক ডায়াগ্রাম সেটা ডিজাইন করো, তারপর হচ্ছে এটার সাথে যে তোমার মেন মেমোরি আর ইনপুট আউটপুট যে পেরিফেরাল ডিভাইস গুলো কানেক্টেড আছে। আমরা আসলে ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস গুলো আসলে কি করে, তারা কি করে কিছু ডাটা হয়তো রিড করতে চায় মেন মেমোরি থেকে, অথবা কিছু ডাটা মেন মেমোরির কাছে পাঠাইতে চায়। মাঝখানে সিপিইউ তো কাজ করে তার প্রসেসিং এলিমেন্ট হিসেবে, আর কিছুই না। আমাদের মেইন কাজ হচ্ছে হয়তো আমরা মেমোরি থেকে ডাটা রিড করব, অথবা আমরা নতুন কোনো ডাটা মেমোরিতে রাখবো। এই দুটা কাজই আমাদের। এই দুটা কাজই আসলে যাতে সিপিইউর উপর আর বার্ডেন না হয়, সেটার জন্য কি করা হয়? তোমার এই ডিএমএ কন্ট্রোলারটা ইউজ করা হয়। তো ডিএমএ কন্ট্রোলারের ব্লক ডায়াগ্রাম যদি আঁকতে বলে, মোটামুটি আমি তোমাদেরকে ব্লক ডায়াগ্রামগুলো দিয়ে দিই, অত ইন্টারনেটে সার্চ করলে পাইবা তোমরা যে এরকম একটা ব্লক ডায়াগ্রাম থাকবে, হচ্ছে দেখতে পাইতেছো তাই না? এরকম একটা ব্লক ডায়াগ্রাম হচ্ছে তোমার ডিএমএ কন্ট্রোলারের। তো ডিএমএ কন্ট্রোলারের ভিতরে আসলে কি কি থাকে? যেহেতু এটা একটা কন্ট্রোলার, এটার ভিতরে অবশ্যই তোমার কিছু কন্ট্রোল লজিক থাকে। আর আমরা যেহেতু বললাম যে ইনপুট আউটপুট ডিভাইস গুলা কি করবে, ডিএমএ কন্ট্রোলারের ভায়া হয়ে তার সকল কাজকর্ম করবে। তো সেক্ষেত্রে সে যদি কোনো ডাটাকে রিড করতে চায়, তখন সে অবশ্যই তাকে ডিএমএ কন্ট্রোলারকে একটা রিকোয়েস্ট পাঠাবে। তো সেটার এগেইনস্টে ডিএমএ একটা অ্যাকনোলেজমেন্ট পাঠাবে এই ইনপুট আউটপুট ডিভাইসকে। আর আমরা জানি যে আমাদের যে ডাটা রিকোয়েস্ট করি আমরা, সেটা অ্যাক্সেস করার জন্য আমাদেরকে একটা রাস্তা দেওয়া হয়। সেই রাস্তাটার নাম আমরা বলছিলাম বাস। ঠিক আছে? সেটা যদি মেমোরির জন্য হয় তাহলে সেটা মেমোরি বাস, সেটা যদি ডাটার জন্য হয় সেটা ডাটা বাস, সেটা যদি অ্যাড্রেসের জন্য হয় সেটা হচ্ছে অ্যাড্রেস বাস। মানে আমি যেই ধরনের জিনিস অ্যাক্সেস করতে চাই, সেই রাস্তাটাকে আমার সেই বাস নামে বলা হয়। হলো এখন ডিএমএ কন্ট্রোলার দেখবে আসলে ইনপুট আউটপুট ডিভাইস গুলো আসলে কি চায়, সেটার উপর ভিত্তি করে তাকে সেই ধরনের বাস তারা অ্যালোকেট করবে। ঠিক আছে? তো মোটামুটি এখানে ডিএমএ কন্ট্রোলার ভিতরে কিছু তোমার রেজিস্টার আছে, যেমন হচ্ছে ডিএমএ সিলেক্ট, যেটা ডিএস, রেজিস্টার সিলেক্ট, আরএস, রিড রাইট, এগুলো তোমরা জানো। আর হচ্ছে যদি সে কোনো বাস, মানে এই যে বললাম অ্যাড্রেস বাস না ডাটা বাস না তোমার হচ্ছে গিয়ে ওয়ার্ড কন্ট্রোল বাস, যেই বাস তোমার সে আসলে অ্যাক্সেস করতে চায় সেটা দিয়ে একটা রিকোয়েস্ট করে, সেটা হচ্ছে বাস রিকোয়েস্ট। আর এই বাস রিকোয়েস্টটা যখন সিপিইউ রিসিভ করে, যখন যদি দেখে যে হ্যাঁ এই বাসটা এখন ফ্রি আছে, তখন সে কি করে? তার জন্য সেটা অ্যালোকেট করে দেয় বা গ্র্যান্ট করে দেয়। তখন সে বাস গ্র্যান্ট নামে। দেখো এটা কিন্তু ইনকামিং, আর বাস রিকোয়েস্টটা কিন্তু আউটগোয়িং। মানে ডিএমএ কন্ট্রোলার থেকে বাস রিকোয়েস্ট করবে, আর সিপিইউ সেটা গ্র্যান্ট করবে, করে তাকে যে ইনপুট পাঠাবে। এটা কিন্তু ইউনিডিরেকশনাল, মানে বাই ডিরেকশনাল কোনো পাথ নয়। এই অ্যারোগুলো কিন্তু তোমরা দিতে ভুল করো না। আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে, দেখো কিছু কিছু অ্যারো আছে ইনকামিং, মানে এটা হচ্ছে ডিএমএ কন্ট্রোলার, যেটা ডিএমএ কন্ট্রোলার ভিতরে এরা শুধুমাত্র ইনকামিং, এরা আউটকামিং না, আউটগোয়িং না। রিড রাইট কিন্তু একই সাথে বাই ডিরেকশনাল, মানে রিডও করতে পারে রাইট করতে, মানে এটা হচ্ছে বাই ডিরেকশনাল। কিন্তু বাস রিকোয়েস্টটা কিন্তু ইউনিডিরেকশনাল, মানে এটা শুধুমাত্র সে রিকোয়েস্ট করতে পারবে, আর সেটা রিপ্লাই কিন্তু শুধুমাত্র সিপিইউ তাকে পাঠাতে পারবে, গ্র্যান্ট করতে পারবে। আর ইন্টারাপ্ট কই, এই ইন্টারাপ্টটাও কিন্তু সে কি ডিএমএ পাঠাতে পারে তার সিপিইউর কাছে। এই ব্যাপারটা হচ্ছে মোটামুটি একটা ব্লক ডায়াগ্রাম। ঠিক আছে? আমাদের দুই ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস আর হচ্ছে ডাটা বাস। যখন যে বাসের দরকার হবে সেই বাসটা সেই ডিএমএ কন্ট্রোলার কি করবে? অ্যালোকেট করবে, বাস গ্র্যান্ট করবে কে? সিপিইউ। এখন আসো, যদি বলে পরীক্ষা এরকম যে আসলে ডিএমএ কন্ট্রোলার একটা ব্লক ডায়াগ্রাম আঁকো, তখন কিন্তু তোমাদের এই টোটাল ব্লক ডায়াগ্রামটা দিতে হবে। এর ভিতরে ডিএমএ কন্ট্রোলারটা হচ্ছে কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট ডিএমএ কন্ট্রোলার। আর এগুলো হচ্ছে বাসগুলা, ইন্টারনাল বাসগুলা তোমার। এগুলো হচ্ছে সিপিইউ যে সব জায়গায় তোমার আসলে জিনিসগুলো থাকে, মেমোরিতে যেসব জায়গায় এগুলো স্টোর থাকে। ডিএমএ কন্ট্রোলারকে রিকোয়েস্ট করতে পারে ইনপুট আউটপুট ডিভাইস, তারা কি করে? ডিএমএ রিকোয়েস্ট করে, আর সেটা তারা আবার কি অ্যাকনোলেজমেন্টের মাধ্যমে রিসিভ করে। আচ্ছা, এটা গেল এই কথা। আর যদি বলে যে ইনপুট আউটপুট ডিভাইসগুলোর একদম ডিটেইলস অপারেশন দেখাও, তারা কিভাবে আসলে অ্যাক্সেস করে ডাটাগুলোকে, সিপিইউর সাথে কিভাবে ডিএমএ কন্ট্রোলার কাজ করে, তো এটা দেখা যদি বলে, তখন কিন্তু তোমাদেরকে যেরকম বড় একটা ডায়াগ্রাম আঁকতে হবে। এটা মাস্ট, যদি বলে পরীক্ষা এরকম মাস্টটা দিতে হবে। তো দেখো এখানে এটা হচ্ছে টোটাল, এটা হচ্ছে তোমার ডিএমএ কন্ট্রোলার, এগুলো হচ্ছে ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইস গুলা। এটা হচ্ছে আমাদের মেইন মেমোরি, র্যাম, আর এটা হচ্ছে আমাদের সিপিইউ।
এই কয়েকটা জিনিসই তোমার একটা কম্পিউটারের একদম কোর জিনিস। তো সিপিইউ কি জিনিস, সিপিইউ কি কাজ করে সেটা আমরা জানি। সিপিইউ কাজ হচ্ছে প্রসেসিং করা সবকিছু। তার যদি কোনো কিছু রিড রাইট করা লাগে সে করে, সে একটা রাস্তা দিয়ে অ্যাড্রেস গ্রহণ করে, একটা রাস্তা দিয়ে ডাটা গ্রহণ করে। আর তার সাথে দেখো খেয়াল করে দেখতে পারবা সিপিইউর সাথে তোমার কিছু ডিরেক্ট লাইন দিয়ে কিন্তু তোমার এই জিএমএ কন্ট্রোলারটা কানেক্টেড। রিড, রাইট, অ্যাড্রেস, ডাটা, এমনি ভাবে এই লাইনগুলো কিন্তু আবার মেমোরির সাথে কানেক্টেড আছে। এখন এই যে মেমোরির সাথে কখন তুমি কানেকশন দিবা, কখন কে কোন ধরনের রিকোয়েস্ট তোমার করতেছে, সেটাই কন্ট্রোল করে আসলে কি এই জিএমএ কন্ট্রোলার। তো ধরো কোন একটা ইনপুট আউটপুট পেরিফেরাল ডিভাইসের মুহূর্তে মেইন মেমোরি থেকে কোনো একটা ডাটা সে রিড করতে চায়, তো তখন সর্বপ্রথম এই ইনপুট আউট ডিভাইসে রিকোয়েস্ট করবে কার কাছে, রিকোয়েস্ট করবে তোমার কার কাছে, এই জিএমএ কন্ট্রোলার কাছে। তো জিএমএ কন্ট্রোলার কাছে যখন রিকোয়েস্ট করবে তখন সে কি করবে, সে একটা বাস রিকোয়েস্ট কার কাছে পাঠিয়ে দিবে, তোমার সিপিইউর কাছে। তো দেখো এই বাস রিকোয়েস্ট এই ফ্ল্যাগটা দিয়ে সে কি করলো, বাস রিকোয়েস্ট করলো সিপিইউর কাছে। তো সিপিইউ আবার কি করবে, তার একটা বাস গ্র্যান্ট করবে যে হ্যাঁ তুমি এই বাসটা রিসিভ করতে চাও, তুমি এটা গ্র্যান্ট করো। তো ধরো যে এখন যদি সে ইনপুট আউট ডিভাইসটাকে রিড পারমিশন দেয়, তখন সে বাকি যে তিনটা কাজ রাইট, অ্যাড্রেস আর ডাটা, এই তিনটাকে সে হাই ইম্পিডেন্সে দিয়ে দিবে। হাই ইম্পিডেন্স মানে হচ্ছে ওপেন সার্কিট, মানে এখানে কোনো কাজ হবে না, শুধুমাত্র এই আর রিড এই অফ। ফিগারটা স্যার কখন আমরা আঁকাবো, কি ধরনের কোশ্চেন করলে স্যার? ধরো তোমারে বলা থাকলো যে ড্র এ ডাটা ট্রান্সফার অপারেশন বিটুইন মেইন মেমোরি এন্ড ইনপুট আউটপুট ডিভাইস, এটা যদি বলা থাকে তখন তুমি এটা দেখাইবা, ঠিক আছে। আর যদি বলে যে ব্লক ডায়াগ্রাম আঁকো, তখন তুমি প্রথমটা বুঝছো যে ব্লক ডায়াগ্রাম বলে জাস্ট ব্লক ডায়াগ্রাম। আর যদি বলে যে ইনপুট আউটপুট অপারেশন দেখাও ডিএমএ কন্ট্রোলারের সাথে, তখন কিন্তু এটা আঁকতে হবে। জি কথা স্যার। বুঝছো? মানে যদি কোন একটা পেরিফেরাল ডিভাইস যদি রিড রিড রিকোয়েস্ট করা, যদি সেটা গ্র্যান্ট হয়, তাহলে শুধুমাত্র এটা তোমার অন থাকবে, আর বাকি সবগুলো তোমার কি হয়ে যাবে, আসলে হাই ইম্পিডেন্স স্টেটে চলে যাবে, মানে বাকি পোর্টগুলো তখন আর কাজ করবে না। তো এভাবে কি করে তোমার যত ধরনের রিকোয়েস্ট গুলো আসে একটু ডিএমএ কন্ট্রোলারের ভায়া হয়ে সেগুলো তোমার সিপিইউর কাছে পাঠায়। এখন এরকম সবকিছুর জন্য তো আর আসলে আমার সিপিইউ কে আসলে এখানে ইনভলভ হওয়া লাগবে না। যদি কিছু কিছু অপারেশন আছে যেগুলোর জন্য হয়তো সিপিইউ আর তোমার ক্যালকুলেশন করবে, তখন সেটা ইনপুট আউটকে পাঠাবে। এরকম না হলে ম্যাক্সিমাম টাইম কি করবে, দেখো এই লাইনগুলো কিন্তু সবার সাথে কানেক্টেড আছে। দেখো এই ডিএমএ কন্ট্রোলার কিন্তু মেইন মেমোরির সাথে কানেক্টেড, আবার সিপিইউর সাথে কানেক্টেড। সে আসলে প্রায়োরিটির ভিত্তিতে দেখবে যে যদি মেইন মেমোরি দিয়ে আমার কাজ হয়ে যায়, অলরেডি ডাটা যদি সেভ থাকে, সেটা জাস্ট খালি এখান থেকে রিপ্লাই দিয়ে দিবে, তখন আর সিপিইউ কে এখানে ইনভলভ করবে না। কিন্তু অন্যগুলোর ভিতরে কিন্তু যে কোনো কাজের জন্য তোমার কিন্তু সিপিইউ কে ব্যবহার করতে হচ্ছিল, এই জন্য এগুলোতে খুব সমস্যা ছিল। এই কারণে মেনলি আমরা ডিএমএ কন্ট্রোলারটাকে ইউজ করি। তোমাদেরকে খুব শর্টকাট আমি বলছি, আর তোমরা বাসায় যেটা করবে কি, অবশ্যই এই দুইটা ফিগার খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। পরীক্ষায় কোনটা আসে সেটা জানা না, এমন আছে দুইটাও দিয়ে দিতে পারে, এরকমও হতে পারে। তোমরা একটু ভালোভাবে খেয়াল রাখবে যে আসলে পরীক্ষা কোনটা চাইছে। যদি ইনপুট আউটপুট অপারেশনের কথা বলে, তখন অবশ্যই এই ব্লক ডায়াগ্রামটা, ঠিক আছে। আর যদি এই ডায়াগ্রামটা, আর যদি বলে শুধুমাত্র ব্লক ডায়াগ্রাম আঁকো, তখন জাস্ট যে এটা আঁকলেই হবে, ঠিক আছে। তো তোমার জন্য জি স্যার। সহজ করে দিলাম পরীক্ষা। জাস্ট তোমরা এই আউটপুট প্রসেসর থেকে জাস্ট এই ডিএমএ কন্ট্রোলার এই ব্লক ডায়াগ্রাম গুলো আর এটা সম্পর্কে কিছু এই বর্ণনা করবা, ঠিক আছে। আবার শুধু ডায়াগ্রাম একটা দিয়ে করতে হবে না, মানে এখানে যে এই রিড রাইট ডাটা বাস অ্যাড্রেস বাস, ডায়াগ্রাম আঁকতে যেতে স্যার সবই তো ভুলে যাবো স্যার। হ্যাঁ মানে মোটামুটি। আর যদি মানে অত ডিটেলস না হলে তবে মাস্ট ডায়াগ্রামটা ভুল করে না, ডায়াগ্রামটা ভালোভাবে আইকো, যেগুলো আছে এগুলো একটু ভালোভাবে আঁকলে মোটামুটি এগুলাতে ভালো মার্কসই পাইবা, বুঝছো। জি স্যার। তোমাদের সিলেবাসের মোটামুটি সব সাজেশন আমাদের আসে, এগুলাই ভালো করে পড়ো। স্যার রিস্টোরিং নাই স্যার, ওই যে রিস্টোরিং নন রিস্টোরিং। নন রিস্টোরিং মতন না, এগুলা তোমার স্যার যদি স্যার মানে চ্যাপ্টার গুলোর নামগুলো একটু মানে বলে দিতেন, মানে সবগুলো মানে সাজেশন দিচ্ছেন, কিন্তু স্যার মানে কোন কোন চ্যাপ্টার চ্যাপ্টার গুলো। চ্যাপ্টার হচ্ছে তোমার যে মাল্টি প্রসেসর যেটা, এটা একটা চ্যাপ্টার, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার ওই যে ক্যাশ মেমোরির যে চ্যাপ্টারটা, সেখানে ভার্চুয়াল মেমোরি যে টপিকস, ক্যাশ মেমোরি টপিকস গুলো এগুলা। তারপরে হচ্ছে তোমার ওই যে পাইপলাইনিং থেকে প্যারালাল প্রসেসিং, মানে চ্যাপ্টারের নাম কি প্যারালাল প্রসেসিং মেবি, বা পাইপলাইনিং, এই ধরনের এই চ্যাপ্টার থেকে এইগুলা থেকে মানে এগুলা থেকে ওরা এক বেশি মানে কম্পিউটার আর্কিটেকচার আসলে থিওরিটিক্যাল একটা পার্ট, তো মানে এগুলো কোশ্চেন রিলেটেড এগুলা থেকে হয়, বুঝতে পারছো যেগুলো বলছি এগুলা, হ্যাঁ।
ওকে স্যার। তোমাদের জন্য আমি কিন্তু অনেক কিছুই করে দিচ্ছি, বাসা পড়লে পরীক্ষা দিলে দিতে পারবা। স্যার রেকর্ডটা এখন সাথে সাথে তার আপলোড দিয়ে দিন স্যার, নেট প্রবলেম ছিল তো বারবার ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আমি নিজেই তো আজকে বারবার ডিসকানেক্ট করে দিচ্ছি, তোমাদের আর কি বলবো। যাই হোক, আমি দেখি ক্লাস শেষ করে তোমাদের এটা ভিডিও আপলোড করবো, সকালে একটা আর এখন একটা ভিডিও দিয়ে দেবো। তো মোটামুটি তোমাদের নেটওয়ার্কিং আসলে আর অন্য ঝামেলা নাই। আর আমাদের আসলে এই সিলেবাসের শেষে আজকে যে বুঝিয়ে রেখে অ্যাক্সেস যেটা দেখছো এটা বাসায় কয়েকবার প্র্যাকটিস করো, তাহলে দেখবা পারবা। হ্যাঁ, তো আমাদের এই আর্কিটেকচার পরীক্ষার আগে একদম হয়তো আমাদের পরীক্ষার হলে দেখা হতে পারে। কারণ ভালো করে সবাই প্রিপারেশন নিও, ভালো করে পরীক্ষা দিও, ঠিক আছে? আর কারো কিছু বলার থাকে তো বলতে পারো। বলার না থাকলে আবারও ডিসকানেক্ট হয়ে গেছিলাম। স্যার এখন স্যার যে পিডিএফ গুলো দেখাচ্ছেন, এই পিডিএফ গুলো স্যার আবার যদি একটা আপলোড দিই বা সলিউশন গুলো আবার নতুন করে আপলোড দিয়ে দিলে স্যার সবাই পেতো আর কি স্যার। কিসে কি বুঝি নাই। স্যার আপনি যে স্যার পিডিএফ গুলো স্যার শো করে এখন দেখালেন না স্যার, হ্যাঁ, আলাদা আলাদা করে এই ভিডিও গুলো স্যার আবার যদি একটু দিয়ে দিতেন আপলোড করে একসাথে, তাহলে এটা আমার পিডিএফ আলাদা না কিন্তু, বুঝছো? এই যে এটা কিন্তু আমার ওই যে বইটাই, টোটাল বইটার ভিতরেই তোমার এই যে এগুলো জাস্ট মার্ক করা, তো এই কারণে এগুলো তোমার স্যার বুঝছো? আপনারটা স্যার সাজানো স্যার। স্যার মার্ক, আচ্ছা স্যার আচ্ছা যেটা আছে স্যার ওইটা স্যার মার্ক করে নিছে, আপনি একটা দিলে স্যার তাহলে মার্ক দেখলে সুবিধা হতো স্যার পড়তে। আচ্ছা, দাঁড়াও, এটা দিয়ে দিতে আমি দেখি সাইজ কতখানি দেখি, আর আপলোড করতে হলে আপলোড করে দিব না। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে।